আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মির্জা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের তফসিল ঘোষণা করার দাবিতে একদল শিক্ষার্থী রাস্তায় নেমে অনশন কর্মসূচি পালন করছেন। এই আন্দোলনের সূচনা হয় গত বৃহস্পতিবার 17 জুলাই বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লার ঘোষণা অনুযায়ী। রোববার 20 জুলাই সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে তারা তাদের দাবির পক্ষে সরব হন। বিন ইয়ামিন মোল্লা বলেন, 5 আগস্টের পর থেকে ছাত্র জনতার প্রাণের দাবি ছিল ডাকসু নির্বাচন, কিন্তু এতকাল অতিবাহিত হলেও প্রশাসন তা ঘোষণা করতে পারেনি। আমরা অনেক আন্দোলন সংগ্রাম অনশন করে অবশেষে ডাকসু কমিটি ঘোষণার দাবি আদায় করতে চেয়েছি। এখন কি আবার জীবন ঝেড়ে তফসিলের জন্য লড়াই চালাতে হবে? তিনি আরও বলেন, ডাকসুর কথা বললে তাদের মুখ কালো হয়ে যায়। তারা চায় ডাকসু নির্বাচন যেন কোনোভাবেই না হয়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে 29 জুলাই। অন্যদিকে ডাকসু নির্বাচনের নির্দিষ্ট তারিখে ঘোষণা না হলেও সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোট গ্রহণ হতে পারে বলে জানানো হয়েছে। রোববার 20 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে আলোচনা সভা শেষে এ ঘোষণা দেন নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ জসিমউদ্দিন। এর আগে বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো ও বাস রুটের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে ডাকসু নিয়ে আলোচনা সভা করে নির্বাচন কমিশন। সোমবার 21 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার 22 জুলাই সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বিশ্বের খ্যাতনামা পর্যটন কেন্দ্র হা লং বেতে ঝড়ের আঘাতে নৌকা উল্টে অন্তত 34 জন নিহত হয়েছেন। ভয়াবহ এই দুর্ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে আরও কয়েকজন। ভিয়েতনামের সরকারি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী শনিবার দুপুরে জনপ্রিয় এই পর্যটন এলাকায় আকস্মিক ভারী বৃষ্টিপাতের কারণে নৌকাটি উল্টে যায়। প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনায় মোট 48 জন পর্যটক ও 5 জন কর্মী ছিলেন। তাদের মধ্যে বেশিরভাগই রাজধানী হ্যানয় থেকে এসেছিলেন, যার মধ্যে 20 জনের বেশি ছিল শিশু। উদ্ধারকারীরা এখন পর্যন্ত 34 জনের মরদেহ উদ্ধার করেছেন। অন্যরা নিখোঁজ থাকায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভিয়েতনামের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল থেকে 11 জনকে উদ্ধার করেছেন। স্থানীয় প্রশাসন জানায়, দুপুর 2টার দিকে আকাশ অন্ধকারে আচ্ছন্ন হয়ে যায়। সঙ্গে বজ্রপাত ও শিলাবৃষ্টির মাধ্যমে ঝড়ের আকার ব্যাপক ছিল। শিলার আকার ছিল আঙুলের মতো, যা খুবই ভয়াবহ। উল্লেখ্য, এই ঘটনার আগে দেশটির বিভিন্ন প্রান্তে ভারী বৃষ্টিপাত ও ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হা লং বে, যা বিশ্ব ঐতিহ্যবাহী পর্যটন কেন্দ্র, প্রতি বছর লাখ লাখ পর্যটকের আগমন ঘটে। গাজা উপত্যকার অবরুদ্ধ পরিস্থিতি যেন এক গভীর মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। ইসরায়েলের মানবিক সহায়তা বন্ধ ও অবরোধের মাধ্যমে সেখানে আরও এক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। মাত্র 35 দিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে, যা পুরো বিশ্বে শোকের ছায়া ফেলেছে। রোববার 20 জুলাই আল জাজিরার প্রতিবেদনে জানা গেছে, গাজা সিটির আল শিফা হাসপাতালে শিশুটির মৃত্যু হয়। হাসপাতাল পরিচালক ডাক্তার মোহাম্মদ আবু সালমিয়া জানান, অপুষ্টি আর অপর্যাপ্ত খাদ্য গ্রহণের কারণে শিশুটি সহ আরও 2 জন মারা গেছেন। এটি মানবিক বিপর্যয়ের এক চরম দৃষ্টান্ত। অবরুদ্ধ এই ভূখণ্ডে ইসরায়েলের লাগাতার হামলা ও দীর্ঘদিনের অবরোধের কারণে খাদ্য সংকট ভয়াবহ রূপ নিয়েছে। আর এই পরিস্থিতির মধ্যে গাজায় অবস্থিত যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের সহায়তা কেন্দ্রের সামনে গুলিবিদ্ধ হয়ে 38 জন নিহতের খবরও পাওয়া গেছে। সংবাদ মাধ্যম বলছে, এই সহায়তা কেন্দ্রের চারপাশে ক্ষুধার্ত মানুষের উপর গুলি চালানো হয়েছে, যেখানে শিশুসহ বহু সাধারণ মানুষ জীবন হারিয়েছে। এই ভয়াবহ ঘটনার পেছনে রয়েছে ইসরায়েলের মানবিক সহায়তা বন্ধ করা ও অবরোধের কারণে প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সেবা পৌঁছাতে না পারা পরিস্থিতি। গাজায় চলমান এই মানবিক বিপর্যয় বিশ্ব সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।
বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসি আবারও তার অসাধারণ ফর্মের প্রমাণ দিয়ে দেখিয়েছেন কেন তিনি ফুটবলের মহাতারকা। টানা ৫ ম্যাচে জোড়া গোল করে দলের জয় নিশ্চিত করেছিলেন। মাঝে এক ম্যাচে গোল পাননি, অথচ সেই বিরতিতে তার দলের পারফরম্যান্সে কিছুটা ধীরগতি এসেছিল। তবে সেই সব চাপ কাটিয়ে আবারও নিজের স্বভাবজাত জাদু দেখিয়েছেন আর্জেন্টাইন এই মহাতারকা। রবিবার ভোরে প্রতিপক্ষের মাঠ স্পোর্টস ইলাস্ট্রেটেড স্টেডিয়ামে নেমে মেসি আলবারার দুর্দান্ত পারফরম্যান্সে মুখ থুবড়ে পড়ে স্বাগতিকরা। এই ম্যাচে তিনি ২টি করে গোল ও অ্যাসিস্ট করে ম্যাচটিকে এক ঝলক ম্যাজিকময় করে তুলেছেন। তার এই পারফরম্যান্সে গত ৭ ম্যাচে ৬ বার জোড়া গোল করার রেকর্ডে পৌঁছেছেন, আর ৮ ম্যাচে তার গোল সংখ্যা এখন ১৩। ম্যাচের শুরুতে আলেকজান্ডার হ্যাকের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। হ্যাকের গোল আসে এমিল ফর্সবার্গের কর্নার কিক থেকে। তবে এর মাত্র ২৪ মিনিটের মধ্যে মেসি সতীর্থ আলবারাকে রক্ষণ ভাগে দারুণ এক পাস দেন, যেখানে আলবারা জোরালো শটে গোল করেন। এরপর ২ মিনিটের মধ্যে আবারও মেসির ক্রস থেকে গোল করে ম্যাচের স্বাভাবিক দখল নিয়ে নেয় নিউ ইয়র্ক রেড বুলস। ম্যাচের এই দুর্দান্ত পারফরম্যান্সে মেসি আবারও প্রমাণ করে দিলেন তিনি এখনও ফুটবলের রাজা। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com এ। সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন।